রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 1 আজ তোমাদের সমাধান করাবো। প্রথমে একের দাগের প্রশ্ন দেখো, বার্ষিক 4% হার সুদে x বছরে সমূল বৃদ্ধি y টাকা হলে আসল কত হবে? দেখো, সমূল বৃদ্ধি হচ্ছে y টাকা, আসল কত হবে? তাহলে আমরা ধরে নিচ্ছি আসল p টাকা। যদি আসল p টাকা হয় তাহলে মোট সুদ কত হবে? মোট সুদ হবে সবৃদ্ধিমূল, সবৃদ্ধিমূল হচ্ছে y অর্থাৎ সুদ আসল, তার থেকে আসল p বিয়োগ করব। আসল p বিয়োগ করলে আমরা পাবো মোট সুদ। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার 4%, সময় x বছর। যেহেতু I সমান সমান PRT/100 হয়, সূত্র I মানে মোট সুদ, মোট সুদ হচ্ছে y মাইনাস p সমান সমান p এর মান p, r এর মান 4, t এর মান x বছর বাই 100। আমাদের বের করতে হবে আসল কত অর্থাৎ p এর মান কত। তাহলে দেখো কাটাকুটি করো, না কাটাকুটির দরকার নেই, এখানে যেহেতু 100 দিয়ে উত্তর করা আছে তাহলে আমার কাটাকুটির কোনো প্রয়োজন নেই। তাহলে কি আসছে? p গুণ 4 গুণ x, তাহলে 4px সমান সমান 100 সঙ্গে গুণ করে দাও, তাহলে 100 ইন্টু y মাইনাস p বা 4px সমান সমান 100y মাইনাস 100p বা 4px 100p বামপক্ষে নিয়ে এসো মাইনাস 100p সমান সমান 100y। এখান থেকে p কমন নাও, p যদি কমন নাও তাহলে থাকে 4x মাইনাস 100 সমান সমান 100y। তাহলে অতএব p সমান সমান হবে কত? 100y বাই 4x মাইনাস 100। দেখো কোথায় আছে? এখানে আছে কোথায় দেখো, 100y বাই 4x প্লাস 100 আছে। ও হ্যাঁ, মাইনাস 100p বাম পক্ষে আসলে প্লাস হবে, তাহলে এখানে প্লাস আসবে, তাহলে এখানে হবে প্লাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। kx² মাইনাস 3x প্লাস k ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান। তোমাদের আবার স্মরণ করিয়ে দিই যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যদি হয় তাহলে তোমাদের তিনখানা সূত্র বলেছিলাম। সূত্র তিনটি ছিল, বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, অসমান হবে যদি নিরূপক, নিরূপক কোনটা? b² মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি নিরূপক b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়।
কোনো বাস্তব বিষ থাকবে না যদি নিরূপক বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, অর্থাৎ শূন্যর থেকে ছোট হয়। এখানে বলেছে যে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান, তাহলে বাস্তব আর সমান মানে আমরা এই সূত্র প্রয়োগ করব। বি মানে আমরা বলেছি বি স্কয়ার, বলেছি বি মানে এক্স এর সহগ, এক্স এর সহগ এখানে আছে -3, তাহলে -3 তার হোল স্কয়ার মাইনাস 4ac, 4ac মানে 4 ইন্টু এ হচ্ছে এক্স স্কয়ার সহগ, কে সি হচ্ছে কে, এইটা মানটা কত আমরা সেটা আগে বের করব, নিরূপকটা কত বের করব, তারপরে আমরা বুঝে নেব। তাহলে এটা সমান বলেছে, যদি সমান হয় তাহলে এইটার মান কত হবে, নিরূপকের মান 0 হলো। তাহলে কি পাবো, 3 3 9 -3 তার হোল স্কয়ার করলে +9 -4k স্কয়ার সমান সমান 0, -4k স্কয়ার সমান সমান +9, ডান পক্ষে হলো -9, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দাও, তাহলে 4k স্কয়ার সমান সমান 9 বা k স্কয়ার সমান সমান 9/4। এবার দেখো বা, তাহলে k সমান সমান স্কয়ার ডান পক্ষে গেলে +-9/4, তাহলে k সমান সমান +-9 এর বর্গমূল করলে 3, 4 এর বর্গমূল করলে 2, অর্থাৎ 3/2। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। একটি বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি, বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে? বৃত্তের কেন্দ্র ও জ্যা এবি, বৃত্তের ব্যাসার্ধ ওবি, কেন্দ্র থেকে জ্যায়ের উপর ওডি লম্ব টানা হলো, তাহলে ওবি সমান সমান বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার, বৃত্তের জ্যা এবি, বৃত্তের জ্যা এবি সমান 10 সেন্টিমিটার, আর ওডি লম্ব এবি টানা হলো। আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো বৃত্তের জ্যায়ের উপর যদি লম্ব টানা হয় তাহলে সেই লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এডি সমান সমান ডিবি সমান সমান 10/2 সেন্টিমিটার, কাটাকুটি করে দিলাম, তাহলে কত হলো 5 সেন্টিমিটার হলো। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ বিওডি এর লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ওডি, ওডি স্কয়ার যোগ ভূমি ডিবি স্কয়ার সমান সমান অতিভুজ ওবি স্কয়ার। তাহলে ওডির মান বের করতে হবে, ওডি স্কয়ার সমান যোগ ডিবি, এই ডিবির মান 5 স্কয়ার, ওবির মান 13 স্কয়ার, তাহলে ওডি স্কয়ার সমান সমান 13 × 169, প্লাসটা ডান পক্ষে মাইনাস 5 × 5 = 25, ওডি সমান সমান √144, 144 এর যদি আমি বর্গমূল করি তাহলে পাবো 12। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 12 সেন্টিমিটার। দেখো 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রির থেকে বড়, 0 ডিগ্রির থেকে বড়
কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। আর 90 ডিগ্রি কোণটাকে আমরা বলি সমকোণ। 90 ডিগ্রি কোণ হচ্ছে সমকোণ। 90 ডিগ্রি থেকে বড় স্থূলকোণ, কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট। আর 180 ডিগ্রি কোণটাকে বলা হয় সরল কোণ। এখন 1 রেডিয়ান মানে কি? 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। তো 57 ডিগ্রি এই পরিমিত কোণটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট, আবার 0 ডিগ্রি থেকে বড়, তাহলে এটা সূক্ষ্ম কোণ। তাহলে 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে সূক্ষ্ম কোণ। x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে, ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, দৈর্ঘ্য যা প্রস্থ তাই উচ্চতাও তাই, সেই ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো। তাহলে গোলকের ব্যাস কত হবে? একটা ঘনকের যখন আমরা একটা তল যদি কল্পনা করি, ঘনকের একটা তল হবে বর্গাকার তল, অর্থাৎ প্রত্যেকটা বাহু তার সমান হবে। এই ঘনকের একটা তল, পুরো ঘনকটা তো আঁকা সম্ভব নয়, তাহলে ঘনকের একটা তল আঁকলাম যেটা বর্গাকার। এখান থেকে যখন আমরা গোলক কেটে নেব, সর্ববৃহৎ যদি গোলক কেটে নিই, তাহলে গোলকটা এই প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে যাবে, প্রত্যেকটা বাহুকে সে স্পর্শ করবে গোলকটা। তাহলে গোলকটা যদি স্পর্শ করে, তাহলে এটা তো গোলকের কেন্দ্র, এখান থেকে এইটা হচ্ছে গোলকের ব্যাস। তাহলে x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট নিরেট ঘনক বলেছে। তাহলে নিরেট যদি ঘনক হয়, x একক ধার বিশিষ্ট যদি নিরেট ঘনক হয়, তাহলে এই যে ঘনকটা দেখছো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে x x x একক হবে। এখন এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি x হয়, তাহলে এখান থেকে এইটাও কত হবে? x এককই হবে। অর্থাৎ আমরা গোলকের ব্যাস আমরা পেয়ে যাচ্ছি x একক। অঙ্কটা লক্ষ্য করো, অঙ্কটা কি আছে দেখো, একটা আছে 7 x - 3 10 x + 3, আর আছে x - 5। এখন সংখ্যাগুলির গড় বলেছে 15, তাহলে এই সংখ্যাগুলো যোগ করে দাও। প্রথমে সংখ্যাগুলো যোগ করো, তাহলে 7 + x + 3 x 10 x + 3, আচ্ছা এটা -3 আর x -5, ব্র্যাকেটটা আমরা তুলে দিই, ব্র্যাকেট নিয়ে আমাদের আবার আর একটা লাইন বেশি করতে হবে। বাই সংখ্যাগুলো গোনো, 1 2 3 4 5টা সংখ্যা, তাহলে বাই 5। এইটা হচ্ছে যৌগিক গড়। যৌগিক গড় মানে তথ্যগুলির সমষ্টি বাই তথ্যগুলির মোট সংখ্যা, সমান সমান কত আসছে? প্রশ্নে বলা আছে 15। তাহলে দেখো -3 + 3 কেটে দাও, x একটা দুটো তিনটে x, তাহলে পেলাম 3x। 7 8 10 17, 17 থেকে 5 বিয়োগ, 17 থেকে 5 বিয়োগ করলে হবে 12। এবার 15 সঙ্গে 5 গুণ করো, 5 15 75, তাহলে 3x = হবে 75 +12 ডান পক্ষে -12, তাহলে x = হবে 3 আর 5, 5 থেকে 2 বিয়োগ 3 আর 7 থেকে 1 বিয়োগ 6 বাই 3, তাহলে কাটাকুটি করে দিলাম 21 হলো। তাহলে x = আমি পেয়ে গেলাম 21। যদি x এর মান 21 হয়, তাহলে x - 3 হবে 21 বিয়োগ 3, অর্থাৎ আমরা 18 পেলাম। আর x + 3 হবে 21 যোগ 3, অর্থাৎ আমরা পেলাম কত? 24। আর x - 5 মানে 21 থেকে 5 বিয়োগ, তার মানে পেলাম 16। তো দেখো সংখ্যাগুলোকে যদি আমি মধ্যমা যখন বের করতে যাব,
তাহলে তথ্যগুলো মধ্যমা যখন আমরা বের করব তখন কি করব, সংখ্যাগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে প্রথম সংখ্যা আছে 7, এখানে সংখ্যা তাহলে আমরা পেলাম 7, x-3 মানে কত পেয়েছি 18, তারপরে আছে 10, তারপরে আছে x+3 মানে কত 24, তারপরে আছে x-5 মানে 16। সেটাকে কি আমরা ঊর্ধ্বক্রমে সাজানো আছে? ঊর্ধ্বক্রমে সাজানো নেই। তাহলে এটাকে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। যদি ঊর্ধ্বক্রমে সাজাই সবচেয়ে ছোট সংখ্যা 7, তারপরে 10, তারপর 16, তারপরে 18, তারপরে 24। তাহলে আমরা মধ্যমাটা কিভাবে পাবো? আমরা সূত্র প্রয়োগ করি যেমন মধ্যমা পেতে পারি। এখানে 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা, তাহলে n এর মান হচ্ছে 5। তাহলে 5 হচ্ছে অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা হলে মধ্যমা বের করার সূত্র n+1/2 তম মান। তাহলে 5 যোগ 1/2, তাহলে 5 আর 1 6/2 মানে কাটাকুটি করো 3, তাহলে 3তম মান। 3তম মান কত? 1 2 3, 3তম মান কত হচ্ছে 16, তাহলে মধ্যমা হচ্ছে 16। এছাড়াও আমরা শর্টকাট ট্রিকে মধ্যমা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এর প্রথমটা কাটবো, এর লাস্টেরটা কাটবো, এর তারপরটা কাটবো, এরও লাস্টের দিকটা কাটবো, তাহলে মাঝখানে কে থাকলো 16, তাহলে মধ্যমাটা কত হলো? মধ্যমাটা 16 হলো। তাহলে সঠিক উত্তর অপশন এ 16। আসল বা মূলধন এবং কোন নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টি। তোমরা জানো আসল বা মূলধন এবং কোন নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদ, তা আসলের সঙ্গে যদি সুদ যোগ হয় তাহলে সমূল হয়, আর যখন চক্রবৃদ্ধি সুদ হবে তাহলে সমূল চক্রবৃদ্ধি বলবো তাকে। আসলের সঙ্গে সুদ যোগ হলে কি হয়? সমূল। আর যদি সেটা চক্রবৃদ্ধির ক্ষেত্রে হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি বলবো। তাহলে এখানে বলা সমষ্টিকে বলে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বলবো, সমূল চক্রবৃদ্ধি বলে। এবার a/2 সমান সমান b/4 সমান c/7 সমান, তাহলে এইটার মান কত বের করতে হবে। দেখো অঙ্কটা দেখো, a/2 আমরা প্রথমে ধরি নেব, কি ধরবো না a/2 সমান সমান b/4 সমান সমান c/7 ইকুয়াল টু আমরা কে ধরলাম। তাহলে আমরা a সমান সমান পাবো কত, 2 এর সঙ্গে কে গুণ 2k, আমরা b সমান পাবো 4k, আর c সমান পাবো কত 7k, c সমান আমরা 7k পাবো। তাহলে এই জায়গাটায় মানটাকে বসিয়ে দেবো, a প্লাস b প্লাস c বাই কত আছে c, মানটাকে বসিয়ে দাও। এর মান হচ্ছে 2k যোগ b এর মান 4k যোগ c এর মান 7k বাই c, c এর মান 7k, c এর মান 7k। তাহলে 2 আর 4 6, 6 আর 7 13, 13k বাই কত 7k। এবার কে কে বাদ দাও, তাহলে আমরা পাবো 13/7। যদি মিশ্র ভগ্নাংশে করি তাহলে 1 পূর্ণ 6 বাই কত পাবো 7 পাবো। তাহলে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তাহলে হয় 13/7 লিখতে পারো, অথবা 1 পূর্ণ 6/7 তুমি লিখতে পারো। এবার নেক্সট 3-এর দাগের যে অঙ্কটা আছে, অর্ধবৃত্তের পরিধি। দেখো অর্ধবৃত্ত মানে একটা বৃত্ত যদি আমি আঁকি, একটা বৃত্ত আঁকলাম, অর্ধবৃত্ত মানে এই বৃত্তের অর্ধেক, একটা অর্ধেক অর্ধেক বৃত্ত, এই হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে তাহলে কত ডিগ্রি, কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, এই যে কোণটা তোমরা পেলে, এই কেন্দ্রে কোণটা পেলে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে সরল কোণ। তাহলে অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে সরল কোণ উৎপন্ন করে দিতে পারো, অথবা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলতে পারো। সরল কোণ ব্র্যাকেটে 180 ডিগ্রি দিয়ে দাও, উৎপন্ন করে, দুটোই হয়ে গেল। দেখো tan থিটা মাইনাস 15 ডিগ্রি সমান সমান 1/√3, বা tan
থিটা মাইনাস 15 ডিগ্রি সমান সমান ট্যান কতর মান 1/√3, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এবার উভয় পক্ষ থেকে ট্যান বাদ দাও, তাহলে থিটা মাইনাস 15 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি, বা থিটা সমান সমান 30 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ডান পক্ষে গেল প্লাস 15 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান হলো 45 ডিগ্রি। এবার মান বের করতে হবে সেক থিটার মান, তাহলে সেক থিটা সমান সমান সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, তাহলে এখানে উত্তর হবে √2। দেখো লম্ববৃত্তাকার শঙ্কু, একটা শঙ্কু আঁকছি আমি। এইটা হচ্ছে তির্যক উচ্চতা আর এইটা হচ্ছে উচ্চতা। এখন শীর্ষকোণ, লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 35, শীর্ষকোণ হচ্ছে এইটা, আর অর্ধ শীর্ষকোণ মানে শীর্ষকোণের অর্ধেক, অর্ধেক মানে এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি হলো 45 ডিগ্রি। বলেছে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত, তাহলে উচ্চতা মানে এইচ বাই তির্যক উচ্চতা মানে এল, তাহলে উচ্চতা মানে এইটা, এইটাকে আমরা বলি লম্ব, আর এইটা হচ্ছে অতিভুজ, তাহলে এইটা লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজে কি হয়, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। না, লম্ব বাই অতিভুজ এখানে বলা যাবে না। লম্ব কেন বলছি, যে যেহেতু এই কোণটার সাপেক্ষে এইটা সবসময় অতিভুজ, এটা ভূমি হয়, এইটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ করব, তাহলে ভূমি বাই এলটা হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বা এইচ বাই এল সমান ভূমি বাই অতিভুজে হয় কস, তাহলে কস 45 ডিগ্রি, তাহলে এইচ বাই এল সমান সমান কস 45 এর মান হচ্ছে, কস 45 এর মান 1/√2, 1/√2, তাহলে এইচ ইস টু এল সমান হবে 1/√2, তাহলে এটা সঠিক উত্তর হবে 1/√2 হবে সঠিক উত্তর। ঠিক আছে, এক্ষুনি আমরা একজনের কাছ থেকে প্রশ্ন পেলাম যে এইচটা তো লম্ব, এটা লম্ব হবে না, এইচটা হচ্ছে ভূমি, এখানে ভূমি লিখেছি, লম্ব লিখে ফেলেছি, ভূমি লিখতে হবে এটা। এখন কেন লম্ব ভূমি, আমরা যখন অঙ্কটা করি, যখন আমরা থিটা ধরেছিলাম তখন সমকোণী এরকম ত্রিভুজ ছিল, ত্রিভুজে এইটা 90 ডিগ্রি কোণ ছিল, এইটা হচ্ছে সবসময় অতিভুজ, সেখানে আমরা বলি দিয়েছিলাম যে যে থিটা যে কোণটা ধরবা, একটা অতিভুজ সবসময় ফিক্স থাকবে, অতিভুজটা সবসময় ফিক্স, অতিভুজের সঙ্গে আর একটা বাহু নিয়েই তো এই থিটা তৈরি হবে, যে বাহুটা নিয়ে তৈরি হবে সেইটাকে আমরা অল টাইম ভূমি ধরবো, এইটা তাহলে ভূমি ছিল তখন এইটা। যখন এই কোণটা ধরবো তখন এইটা অতিভুজ থাকবে, তখন এই বাহুটা হবে ভূমি, সেই হিসাবে এই কোণটা ধরছি আমি, তাহলে এইটা অতিভুজ ফিক্স থাকছে, তাহলে এই বাহুটা হয়ে যাচ্ছে তখন ভূমি, এই বাহুটা ভূমি, আর এই বাহুটা সেক্ষেত্রে লম্ব হচ্ছে। তাই আমি এইচ বাই এল, তার মানে আমার এখানে বলেছে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত, তাই এইচ বাই এল করেছি, এইচ হচ্ছে ভূমি, এলটা হচ্ছে অতিভুজ, ভূমি বাই অতিভুজে হয় কস থিটা, তাহলে কিন্তু থিটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে কস 45, কস 45 এর মান 1/√2, তাহলে এইচ বাই এল সমান 1/√2, তাহলে এইচ বাই এল মানে কি, এইচ ইস টু এল সমান সমান 1/√2 আছে, মানে 1:√2। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো যদি y সমান 3x মাইনাস 5 এবং x সমান সংখ্যাগুরু মান 15, আচ্ছা সংখ্যাগুরু মান তো তোমরা বোঝো যে সবচেয়ে বড় মান, x এর সবচেয়ে বড় মান হচ্ছে 15, তাহলে y এর সংখ্যাগুরু মান কত, তাহলে y এর সব থেকে বড় মান কত হবে,
তাহলে এক্স এর মান সংখ্যাগুরু মান 15, তাহলে যেহেতু এক্স এর সংখ্যা গুরু মান 15, মানে এক্স এর সবচেয়ে বড় মান হচ্ছে 15, তাহলে এখানে 15 বসিয়ে দাও। তাহলে ওয়াই সমান সমান কি আছে 3x - 5, তাহলে 3 ইন্টু এক্স এর মান 15 মাইনাস 5, 3 15 45 বিয়োগ 5, তাহলে হলো 40। তাহলে এক্স ওয়াই এর সংখ্যাগুরু মান হবে কত 40। একদম ইজি অঙ্ক। দেখো রাম আর রহিম তাদের মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত 5:6। মোট লাভ হচ্ছে কত? মোট লাভ হয় 2200 টাকা। তাহলে রহিম লভ্যাংশ পাবে, দেখি কত পাচ্ছে। তাহলে রহিম লভ্যাংশ পাবে, তাহলে কত? মোট লাভ 2200 গুণ রহিমের আনুপাতিক ভাগ, রহিমের জন্য আনুপাতিক ভাগ 6/5 আর 6 যোগ করো 11, কাটাকুটি করো 11 দিয়ে 11 দুগুণ 22, 200 সমান সমান 6 দুগুণ 12, 1200 টাকা হচ্ছে রহিম লভ্যাংশ পাবে। এখানে রহিমের লভ্যাংশ 1200 টাকাই দেওয়া আছে, তাহলে বিবৃতিটি সত্য। তাহলে বিবৃতিটি সত্য। এক্স ভ্যারিজিয়াস ওয়াই, এক্স ভ্যারিজিয়াস ওয়াই, তাহলে দেখো বা এক্স সমান সমান k1 ওয়াই, k1 অশূন্য ভেদ ধ্রুবক, এখানে লিখবা k1 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব ওয়াই সমান সমান এক্স বাই k1, আবার এক্স ভ্যারিজিয়াস জেড, এক্স ভ্যারিজিয়াস জেড, তাহলে বাই এক্স সমান সমান k2 জেড, k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব জেড সমান সমান এক্স বাই k2। এখন দেখো ওয়াই প্লাস জেড আছে, তাহলে ওয়াই প্লাস জেড সমান ওয়াই এর মান এক্স বাই k1, এক্স বাই k1 যোগ জেড এর মান এক্স বাই k2, এক্স বাই k2, বা ওয়াই প্লাস জেড সমান সমান এক্স কমন 1/k1 যোগ 1/k2, বা ওয়াই প্লাস জেড এক্স বামপক্ষে নিয়ে এসো বাই এক্স সমান সমান 1/k1 প্লাস 1/k2, বা ওয়াই প্লাস জেড বাই এক্স সমান সমান এইটার মান ধ্রুবক, k1 আর k2 ধ্রুবক হওয়ার জন্য এটা ধ্রুবক হয়ে গেল। তাহলে যদি ধ্রুবক হয় তাহলে উপরেরটা ওয়াই যোগ জেড ভ্যারিজিয়াস, নিচেরটা এক্স, কিন্তু এখানে দেওয়া আছে ওয়াই প্লাস জেড ভ্যারিজিয়াস 1/x, তাহলে বিবৃতিটি মিথ্যা হবে। তাহলে বিবৃতিটি কি হবে? মিথ্যা। অতএব বিবৃতিটি মিথ্যা। আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির সমান। এখন আয়তক্ষেত্রের যদি আমি দৈর্ঘ্য ধরেছি কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ ধরা হচ্ছে বি, তাহলে বাহুগুলির বর্গের সমষ্টি কত হবে? বাহুগুলির বর্গের সমষ্টি হবে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। কিন্তু আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? আয়ত ক্ষেত্রের
প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তাহলে রুট দৈর্ঘ্য হচ্ছে এ স্কয়ার, প্রস্থ বি, তাহলে বি স্কয়ার। এবার কর্ণ দুটির বর্গের সমষ্টি তাহলে কত হবে? তাহলে কর্ণ দুটির বর্গের সমষ্টি কি হবে? প্রত্যেকটা কর্ণ, প্রথম কর্ণ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার সমষ্টি করো, তাহলে হোল স্কয়ার, যোগ আরেকটা কর্ণ, সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টি বলেছে, তাহলে রুট এ স্কয়ার যোগ বি স্কয়ার তার হোল স্কয়ার, সমান সমান এই স্কয়ারের জন্য রুটটা উঠে গেল, থাকলো এ স্কয়ার যোগ বি স্কয়ার, যোগ এখানে স্কয়ারের জন্য রুট উঠে গেল, তাহলে এ স্কয়ার যোগ বি স্কয়ার। তাহলে দুটো এ স্কয়ার দুটো বি স্কয়ার আছে, তাহলে দুই কমন নাও, টু এ স্কয়ার যোগ টু বি স্কয়ার। তাহলে দেখো বাহুগুলির বর্গের সমষ্টি হচ্ছে এ স্কয়ার যোগ বি স্কয়ার, আর কর্ণ দুটির বর্গের সমষ্টি হচ্ছে টু ইন্টু এ স্কয়ার যোগ বি স্কয়ার। তাহলে যে প্রশ্নটা দেওয়া আছে সমান বলেছে, এটা কি সমান হলো? সমান কিন্তু হলো না, হলো দ্বিগুণ। কি হলো? দ্বিগুণ। তাহলে বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। ভালো করে বুঝবে, যদি বলতো একটা বর্গের একটা কর্ণ তার যদি বর্গ করতে বলতো, সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টির সমান বলেছে, আয়তক্ষেত্রে প্রতিটি কর্ণ সমান, আর আয়তক্ষেত্রে কর্ণদ্বয় সমান, তাহলে একটা কর্ণ যদি রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়, তাহলে আরেকটা কর্ণের দৈর্ঘ্য রুট এ স্কয়ার যোগ বি স্কয়ার হয়। এবার যদি কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি যদি বলে, বর্গ করতে বলে, তাহলে এইটার বর্গ মানে রুট এ স্কয়ার যোগ বি স্কয়ার তার হোল স্কয়ার, আরেকটা কর্ণ রুট এ স্কয়ার যোগ বি তার আবার বর্গ করতে বলছে, তাহলে তার হোল স্কয়ার। এবার সমষ্টি করতে বলছে, সমষ্টি মানে যোগ, তাহলে আমরা পেলাম টু ইন্টু এস রুট টু ইন্টু এ স্কয়ার যোগ বি স্কয়ার। তাহলে আমাদের দেখলাম যে বাহুগুলির বর্গের সমষ্টির সাথে কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি সমান হচ্ছে না, বাহুগুলোর বর্গের সমষ্টি দ্বিগুণ হচ্ছে কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি, তাহলে এটা বিবৃতিটি অবশ্যই মিথ্যা। দেখো সরলতম মান বের করতে হবে। দেখো সাইন স্কয়ার 21 ডিগ্রি যোগ কস স্কয়ার 69 ডিগ্রি, এই যে ধরনের অঙ্কগুলোতে সব সময় এই 21-এর সঙ্গে 69 যদি তুমি যোগ করো, যোগ করলে দেখো 90 ডিগ্রি পেয়ে যাবা, সব সময় 90 হবে, অর্থাৎ পূরক কোণের অঙ্ক। দেখো কিভাবে করব, তাহলে সাইন স্কয়ার 21 ডিগ্রি যোগ কস স্কয়ার 69 ডিগ্রি মানে 90 ডিগ্রি থেকে 21 ডিগ্রি বিয়োগ করলে হয় 69 ডিগ্রি, সমান সমান সাইন স্কয়ার 21 ডিগ্রি যোগ, আমরা জানি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটাতে হয় সাইন থিটা, তাহলে কস স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রিতে হবে সাইন স্কয়ার 21 ডিগ্রি।